দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিস্কুট, কেক এবং সেই সঙ্গে কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে যে ভ্যাট আরোপ করেছে, সেই ভ্যাট আরোপের ফলে বাংলাদেশের যারা উদ্যোক্তা রয়েছেন তারা কি বলছেন এবং সেই সঙ্গে এটার প্রভাব কি হতে পারে কিংবা প্রভাব পড়েছে সে বিষয়টি নিয়েই আমরা আসলে আজকের এই আলোচনা চালিয়ে যাব। আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব শফিকুর রহমান ভূঁইয়া। সেই সঙ্গে তার আরেকটি বড় পরিচয়, বাংলাদেশের যে স্বনামধন্য অলিম্পিক ইন্ডাস্ট্রিজ যে লিমিটেড যে কোম্পানি রয়েছে তার তিনি সম্মানিত একজন উপদেষ্টা। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। থ্যাংক ইউ আপনাকে রুবু ভাই, আপনি চমৎকারভাবেই তুলে ধরছেন আমাদের সাবজেক্টটা। জি, আমরা আলোচনার শুরুতে আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে এই যে বাংলাদেশে যে বিস্কুট, কেক, যে বেকারির সেটির আসলে বাজারটি আসলে কেমন এবং চাহিদা, উৎপাদন এবং সব মিলে কনজামশনটা আসলে কেমন? আমি আপনাকে কিছু বলার আগে আমি সর্বপ্রথমেই, কারণ যারা আজকে দর্শক আছে তারাও তো আমাদের ভোক্তা, জি, তারাও তো, তাদের উদ্দেশ্যে বলতে চাই তারাও মনোযোগ দিয়ে শোনা দরকার। জি, এবং আমরা, আপনারা জানেন, আজ বেশ কয়েকদিন এই ব্যাপারটা নিয়ে আমরা প্রায় মাসখানেক চলছে। 9 তারিখে যেদিন এসআরও জারি হয়েছে তারপরের দিন থেকেই আমরা আপনারা মাঠে নেমেছি এবং এখনো মাঠ থেকে উঠার আমাদের কোনো ব্যবস্থা হয় নাই। তো ইভেন কি মাঠ থেকে উঠতে গেলেই আমার যারা উৎপাদক তাদের কথা মনে পড়লে মাঠেই থাকতে ইচ্ছা করে, কারণ তারা আসলে অবস্থান নাই। এত কোটি কোটি টাকা ইনভেস্ট করে তারা ইন্ডাস্ট্রি করেছে। সম্প্রতি তো আপনারা তো এনবিআর এর সঙ্গে দেখা করেছেন, সেখানেও কি কোনো আশ্বাস মেলেনি? সেখানে আমি আপনাকে অনেস্টলি বলি, আমরা তো একটা আইটেম না, দুইটা সেক্টর মূলত এখানে। একটা হলো বিস্কিট, ব্রেড, এগুলা। বিস্কিট সেক্টরটা হলো একটা বড় সেক্টর। আরেকটা হইলো কৃষি প্রক্রিয়াজাতকরণ, বিভিন্ন জ্যাম, জেলি, জুস, আচার ইত্যাদি, কেচাপ টেচাপ, এগুলা। অতএব এই দুইটার মধ্যে আমরা লক্ষ্য করেছি, কথাবার্তা যা বুঝতেছি, ওনারা গুরুত্ব এভারেজ করে ফেলছে। তা আমি মনে করি গুরুত্ব বুঝে যদি ওনারা সিদ্ধান্ত নেয় তাহলে সবাই উপকৃত হবে। কারণ আজকে যেমন বিস্কিটটা হচ্ছে, আমি বিস্কিট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে বলতে চাই, বিস্কিটটা আমরা, আপনারা যদি আজ থেকে 15-20 বছর আগেও চিন্তা করেন, বিস্কিটের এই অবস্থান ছিল না আজকে যে অবস্থান। এটা আমি বলবো, আমাকে এটা সুযোগ করে দিয়ে গেছেন এরকমই একটা, এখন যেমন একটা সরকার হচ্ছে কি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তখন ছিল 1/11 পরে এরকম আরেকটি সেনা সমর্থিত সেই সরকারের সময় আমরা মির্জা আজিজ নামক আজিজুল ইসলাম যে অর্থ উপদেষ্টা ছিলেন, আমি তার কাছে কৃতজ্ঞ। এবং পাশাপাশি আমাদের মরহুম আনিসুল হক এফবিসিসি এর প্রেসিডেন্ট ছিলেন, আমি ওনার কাছেও কৃতজ্ঞ। উনি আমার জন্য ভূমিকা নিয়েছেন এবং আজিজ সাহেব আমাদেরকে একটা উপকার করে দিয়ে গেছে। সেটা হলো এরকম, আমরা কম্পিটিশনে আমরা ওই যে ইম্পোর্টারদের সাথে পারতাম না, যারা ফিনিশ প্রোডাক্ট ইম্পোর্ট করতো বিস্কিট, তাদের সাথে রেটে আমরা পারতাম না। তখন ওই মির্জা আজিজ সাহেবের কাছে কেমন বাজেট চাই অনুষ্ঠানে আমরা গিয়েছি, যাই আমি পার্সোনালি কথা বলে ওনাকে আমি বুঝাইতে সক্ষম হয়েছি এবং উনি সম্পূরক শুল্ক ইম্পোর্টের উপরে ইম্পোজ করেছেন। প্রায় ইম্পোর্টের উপর উনি 2 থেকে, তার মানে তাদের এই প্রচেষ্টার কারণে 250% ট্যাক্স ইম্পোজ করাতে আমরা প্রতিযোগিতায় ওই বিদেশি বিস্কিটের সাথে আমরা পেরে ওঠা শুরু করেছি। এরপরে ইনশাল্লাহ আমরা আর পিছে তাকাইতে হয় নাই। সরকারও পরবর্তীতে যারা আসছে তাদেরকে আমরা কনভিন্স করে, আমি একটু বলি, সেটি হচ্ছে, হ্যাঁ, আমরা ওই সময় দেখেছিলাম যে বিস্কুটের বাজারটি অনেকখানি বিদেশ নির্ভর ছিল, বিদেশি বিস্কুটের রাজত্ব ছিল। পরবর্তীতে সরকার নানা পদক্ষেপ নেওয়ার ফলে বাজারটি কিন্তু এখন দেশীয় কোম্পানির দখলে চলে এসেছে। তো এখন একটু জানতে চাচ্ছি যে বাজারটি আসলে এখন কত বড় হয়েছে? এখন ধরেন আমাদের প্রায় প্রতি পার অ্যানাম আমরা 5 থেকে 7 হাজার কোটি টাকার বাজার হয়ে গেছে।
জি এবং এটা অচিরেই 10,000 কোটিতে পৌঁছবে। জি আমাদের যেভাবে আমাদের মণককরণ, তারপরে যেভাবে আমাদের ইনগ্রেডিয়েন্টস বিভিন্ন করে আমরা বিস্কিটটাকে রিচ করতেছি, আরও সম্পূরক জিনিসপত্র দিয়ে আমরা এটাকে আরও আকর্ষণীয় এবং আরও বিস্কিটের মান আরও উন্নত করার জন্য যা যা প্রয়োজন তা আমরা করছি। করছে। আচ্ছা, একটি বিষয় আপনি বলছিলেন যে বাংলাদেশে বিস্কুটের বাজার প্রায় 6 থেকে 7,000 কোটি টাকা। হ্যাঁ। সামনে সেটি হয়তো 10,000 কোটি 10,000 টাকায় কোটি যাবে। টাকা। তো আমরা যেটি দেখি যে বাংলাদেশে যে 80 থেকে 90% যে বিস্কিট, সেই বিস্কিট হচ্ছে 5 টাকা, 10 টাকা, 15 টাকা দামের মধ্যে। জি, জি, তো এখন এই যে বিস্কিটের উপর যে সরকার যে বর্ধিত ভ্যাট আরোপ করেছেন, জি জি তো এর ফলে আসলে যে এই শিল্পের উপর আসলে কতটা প্রভাব পড়বে? কারণ আমি বিস্কিট তো আপনাকে- একেবারে সাধারণ মানুষের জি জি আমি আপনাকে এটাই বলতে যাচ্ছিলাম। এটা আসলেই এই যেটা আপনি বলছেন, এই যে 6-7 হাজার কোটি টাকা, এটা সিংহভাগের কাস্টমার কিন্তু গরিব মানুষ। জি রিক্সাওয়ালা, ভ্যান গাড়ি চালানো, ধরেন একটা রিক্সাওয়ালা সকালবেলা ঘুম থেকে উঠে তো ওইভাবে নাস্তা খাইতেও পারে না, সত্য কথা। সে একটা রিক্সা নিয়ে বাইর হইয়া একটা ট্রিপ মেরে ধরেন 20 টাকা 50 টাকা পেলো, একটা টং দোকানের সামনে যেয়ে এক প্যাকেট বিস্কিট নিল আর একটা লাল চা দিয়েই তার মানে এবং সারাদিনে সকালবেলা সে নাস্তা 2-3 বার শেষ। হয়তো খাচ্ছে এটা। না, এরপরে আপনার ধরেন দুপুরবেলায়, কারণ সে বৈশা ভাত খাওয়া তো তার সময় নেই, সময় নেই। সে তো বৈশা ভাত খেতে গেলে তার কাস্টমার হারাবে। জি জি তখন সে কি করে, একটা বান নিল, একটা বিস্কিট নিল, একটা কলা নিল, খেয়ে তার লাঞ্চের কাজটা হয়ে গেল। জি তো এইভাবে আপনি ধরেন আমরা যদিও 20 কোটি মানুষ হয়ে থাকে, আমাদের 3 বেলা হইলে 60 কোটি মানুষের প্রতি বেলা খাওয়ার যোগান দিতে থাকে। জি এর মধ্যে যদি ধরেন অ্যাভারেজ এই 60 কোটির মধ্যে যদি 20 কোটি লোক মানে 100 গ্রাম করে বিস্কিট খায়, জি তাহলে কত কনজাম্পশন আমি মাল্টিপ্লাইং করলে এটা বুঝতে পারবো। জি এই যে একটা বাজার, এটা আমরা ডে বাই ডে এটার গুণমান বাড়ানোর কারণে এটা আরও বাড়তেছে। আর এখন আপনারা দেখছেন ছোট বড় সবাই প্রসেস ফুডের উপরে অনেকটা নির্ভর, এবং প্রসেস ফুড মানুষের আগ্রহ, রেডি টু ইট। জি মানুষের মধ্যে ব্যস্ততা বেড়ে গেছে, ব্যস্ততা মানুষ বেড়ে এখন গেছে, এটার প্রতি বৈশাখ নির্ভরতা খাওয়ার। বাড়ছে তাদের। আমি শুধু রিক্সাওয়ালার কথা বলবো না ভাই, জি আমি মতিঝিল তো আমার অফিস, ওখানে আমি দেখি এই যখনই লাঞ্চ পিরিয়ড হয় অনেক লোক নিচে নেমে আসে, আইসা এই একটা বিস্কিটের প্যাকেট নিল, আমি কোনো কোম্পানির নাম বলবো না, নাম না বলেই বলবো, একটা বিস্কিটের প্যাকেট নিল এবং একটা কলা নিল, জি তার একটা লাঞ্চ রুটি হয়ে নিল, গেল। একটা কেক নিল। একটা কেক নিল, এক পিস কেক নিল, একটা রুটি নিল, তার লাঞ্চ হয়ে গেল। জি। হ্যাঁ, এখন এই জায়গাটা যদি সরকার আমার খাওয়ার উপরেও এইভাবে যদি করে, তাহলে তো আমরা আর যাওয়ার জায়গা থাকে না জি আমাদের। আমরা আপনার কাছ থেকে এইটার যে ইম্প্যাক্টের যেটা বা প্রভাবটা সেটা তো আমরা জানবই, তবে তার আগে আমরা একটি রিপোর্ট করেছি, সেই রিপোর্টটিও একটু দেখে আসি যে এটি নিয়ে যে এটার উপর ভ্যাট আরোপের ফলে কি হবে, বিস্কিটের দামটা কেমন বাড়বে এবং এটার প্রভাবটা কি পড়বে সেটা নিয়ে। তা আমরা একটু রিপোর্টটা দেখে আসি। জি জি। রিকশা চালক আয়ুব মিয়া ঢাকা শহরে রিকশা চালান কয়েক বছর ধরে। সারাদিন রিকশা চালান আর মাঝে মাঝেই চলে তার চা বিস্কুটের বিরতি। বলছিলেন 10-12 টাকার চা বিস্কুট খরচ এখন দোকানে বসলেই ঠেকে 20 থেকে 25 টাকায়। আগে বিস্কুট আসলে 3 টাকা করে, এখন 5 টাকা লাগছে। পারলেও ছোট ছোট পাওয়া যায়, আগের মতো আর বড় নাই। উঠি 5 টাকা, উঠি 10 টাকা। নিম্ন আয়ের আয়ুব মিয়া থেকে শুরু করে মধ্যবিত্তদের সকালের নাস্তার খরচ আগামীতে আরও বাড়ছে, কারণ কেক বিস্কুটের উপর 5 থেকে বাড়িয়ে ভ্যাট করা হয়েছে 15%। ফলের জুস, ড্রিঙ্কসের সম্পূরক শুল্কও 5 থেকে করা হয়েছে 15%। উদ্যোক্তারা বলছেন দেশে উৎপাদিত 80 থেকে 90% বিস্কুটের দাম 5, 10 আর 15 টাকার মধ্যে, যা বড় লোকরা খান না। ভ্যাট বাড়ার ফলে 5 টাকার বিস্কুট 60 টাকা, 10 টাকার বিস্কুট 13 টাকা, 20 টাকার জুস আগামীতে 25 টাকায় কিনতে হবে, অথবা প্যাকেটের সাইজ ঠিক রেখে ভিতরে কমবে পণ্যের পরিমাণও। বিস্কিটের প্যাকেট আর কত ছোট করব? আমরা কিন্তু অন্য অ্যাকশনে যেতে পারি, আমরা এটা করতে চাই না, মানুষকে প্রতারণা করতে চাই না। বিস্কিট যত ছোট আছে আর ছোট করতে চাই না। আমার প্রাইস না যদি অ্যাডজাস্ট হয়, আমার তো বাধ্য হয়ে করতে হবে, আমরা এটা করতে চাই না। আমরা চাই তার ভোক্তা তার যেইটা পাওয়ার যোগ্য সেটাই সে পাক, তার পরিমাণটা সঠিক পাক, তার দামটা ঠিক থাকুক। ফুড আইটেমের উপরে অবশ্যই ভ্যাট অথবা সাপ্লিমেন্টারি ডিউটি বাড়ানোটা আমরা যৌক্তিক মনে করি না।
আমরা মনে করি দ্যাট ভোক্তা সাধারণের কথা চিন্তা করে আমরা যত সাশ্রয়ী মূল্যে ভোক্তাকে আমাদের পণ্য সামগ্রী প্রদান করতে পারি সেটা বোধহয় আমাদের ভোক্তার জন্য সবচেয়ে বড় সেবা আকারে প্রকাশিত হতে পারে। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন এমনিতেই মূল্যস্ফীতির চাপে আছে মানুষ, তার উপর নতুন করে ভ্যাটের চাপ, ফলে দাম বাড়লে মানুষ কম কিনবে, যার প্রভাব পড়বে শিল্প কারখানায়, তখন উল্টো কমবে সরকারের রাজস্ব। তাদের র মেটেরিয়াল যারা উৎপাদন করে তারাও ডিসকারেজ হবে যদি ভ্যাট বেশি পৌঁছান, তাহলে ওর জিনিস কমে যাবে। কনজাম্পশন যদি কমে, জিনিসপত্রের দাম বাড়লে কনজাম্পশন কমে যায়, কনজাম্পশন কমে গেলে অটোমেটিক্যালি গভর্নমেন্ট রেভিনিউ কমে যাবে। গভর্নমেন্ট রেভিনিউ এই বুদ্ধি দিয়ে এটা ঠিক না। এটা হলো এখনকার আমাদের যে স্টেজ, আমাদের এখনকার স্টেজে উৎপাদনকারী র মেটেরিয়াল যারা উৎপাদন করে এই জাতীয় জিনিসের, তাদের উপরে ভ্যাট কমানো উচিত। দেশে 1000-এরও বেশি ছোট বড় কৃষি খাদ্য প্রক্রিয়াজাত শিল্প কারখানায় তৈরি হয় এসব খাদ্যপণ্য, যা মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে অবদান রাখছে 7%-রও বেশি। পাশাপাশি রপ্তানিও হচ্ছে এসব কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। জি, আমরা তো রিপোর্টটি দেখলাম। জি। তো এই যে আপনি বলছিলেন যে সেদিন যে এনবিআর এর চেয়ারম্যানের সঙ্গে যে আপনার বৈঠকটি ছিল, সেখানে আপনারা বলছিলেন যে আমরা প্যাকেটের সাইজ কত ছোট করব। জি। তার মানে দাম যদি সত্যিই বাড়ে, তাহলে দাম যদি আপনারা নাও বাড়ান, তাহলে প্যাকেটের সাইজ ঠিক রেখে হয়তো পরিমাণ কম দিতে হবে। জি। তাই তো। তো আসলে দাম বাড়ার সম্ভাবনা আসলে কতখানি আছে বা আপনারা না, কি এখন ভাবছেন? যেভাবে করতে যাচ্ছে, যদি আপনারা জানেন ইতিমধ্যে আমাদের প্রত্যেকটা র মেটেরিয়ালসের দামও বাড়া, জি। তখন আমাদেরকে বাঁচতে হবে। তো আমরা এই সেক্টর ছেড়ে তো চলে যেতে পারবো না। তখন কি আমি যে একটা কথা বলেছি যে আমরা আর কত ছোট করব, এবং এটা তো একটা প্রতারণা করা কাস্টমারের সাথে। তো আমাদেরকে কেন আমরা আসছি সেবা করার জন্য, পাশাপাশি আমাদের নিজের ব্যবসা পাশাপাশি সেবা হবে। এখন আমরা যদি সেই প্যাকেট ছোট করে বা বিস্কিটের পরিমাণ কমিয়ে দেই, নিজের বিবেকে লাগে ভাই। কারণ আমার বাচ্চাও তো কাস্টমার, আমি নিজেও তো কাস্টমার, এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের বাচ্চারাও তো কাস্টমার, রাইট। এবং সরকারি কর্মকর্তাদের বাচ্চারাও তো কাস্টমার। হয়তোবা বলবেন যে ওনারা তো বিদেশি বিস্কিট খায়, আমরা সেটা তুলনা করব না, কিন্তু আমরা আমার দেশীয় শিল্পের জন্য যেটা দরকার এটার জন্য আমরা শেষ পর্যন্ত লড়ে যাব, মিষ্টি ভাষায় লড়ে যাব। আমাদের কোনো চ্যালেঞ্জ নেই, আমাদের সমস্ত আকুতি সরকারকে বাড়ানো, কনভিন্স করার জন্য। পাশাপাশি আমি আমার উদ্যোক্তা ভাইদেরকেও বলবো, সরকার কিন্তু ভ্যাট পেতে হবে। সরকার আমাদেরকে, আমার আশাবাদী, আমার ভ্যাটটা কমিয়ে রাখবেন। যেহেতু আপনি নিজেও, আমি আপনাকে বলি, আমরা মিটিংয়ের মধ্যে আমাদের এনবিআর এর চেয়ারম্যান মহোদয় বলছেন আমি চাই আপনারা সিঙ্গেল ডিজিটে ভ্যাট দিবেন। একজনে বলছিল আমরা 5%, আপনারা 5 চাচ্ছেন কেন? আমি চাই 3% ভ্যাট দেন, 2%, আমার নেটটা বাড়ায় দেন। সো আমি কথা দিলাম, এখানে আপনাদের মাধ্যমেও মাননীয় সরকার বাহাদুর অর্থাৎ তথা এনবিআর এর চেয়ারম্যান মহোদয়কে, পাশাপাশি আমার যে উদ্যোক্তা ভাই তাদের উভয়কে আমরা ভ্যাট দেওয়া বাড়াই, আমাদের ভ্যাট কর্তৃপক্ষ ভ্যাট পাওয়া বাড়ুক, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি উইন উইন সিচুয়েশনে আমরা এগিয়ে যাব। না, কিন্তু আমরা তো রিপোর্টেও দেখলাম যে একজন অর্থনীতি বিশ্লেষক বলছিলেন যে পণ্যের যদি দাম বাড়ে তাহলে পণ্যের বিক্রি কমে যাবে। পণ্যের যদি বিক্রি কমে যায়, আপনার যারা শিল্প উদ্যোক্তা যারা আছেন, তাহলে তাদের তো উৎপাদন কমে যাবে, তখন তো কর্মসংস্থানের উপরও প্রভাব পড়বে, কারণ ব্যবসাতে তখন সংকুচিত করে নিয়ে আসবে। পাশাপাশি সরকারের তো রাজস্বও কমে যাবে যদি বেচা বিক্রি কম হয়। তাহলে বিষয়টা কেমন হলো? না, আমি আপনি যেটা বলছেন, শুধু রাজস্ব কমবে না, আমরা এখান থেকে শিফট হইতে বাধ্য হব। যখন ধরেন আমি আর পারছি না, তখন আমি কি করব? আমার তো নড়তে হবে। আমি তখন কর্মচারী হারাবো এবং তারও চাকরি হারাবে, আমি অন্য ব্যবসায় চলে যেতে হবে। তাইলে এই যে শিল্প যজ্ঞ, এই যে একটা উৎপাদনমুখী কর্মতৎপরতা, একে কেন্দ্র করে যে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান, এটা তো মুখ থুবড়ে পড়বে। আমি হয়তো তখন ট্রেডিং ব্যবসা চলে যেলাম, 5 জন দিয়ে আমার ব্যবসা করলাম। এটা তো আমরা চাই না। আমরা চাই এখানে শুধু লাভের জন্য আমরা ব্যবসা করি না, এটা একটা সেবামূলক, অনেক লোকের কর্মসংস্থান হবে, কর্মসংস্থানে সবাই সুখী থাকবে, সবাই আমরা এই বেনিফিটটা দেওয়ার জন্য আমাদের ব্যবসার ইনডাইরেক্ট উদ্দেশ্য আছে। আরেকটি প্রশ্ন করি, সেটি হচ্ছে যে এটাও তো ঠিক যে উন্নয়নের জন্য সরকারের রাজস্ব লাগবে, ভ্যাট ট্যাক্স লাগবে। তো
আপনাদের মতো যারা এই বিস্কুট ব্রেড ম্যানুফ্যাকচারার যারা আছেন তারা তো অধিকাংশই ভ্যাটের আওতার বাইরে থাকছেন, জি। ফলে আপনারা যারা কতিপয় প্রতিষ্ঠান ভ্যাট দিচ্ছেন তাদের উপরেই সরকার হয়তো বারবার ভ্যাট বাড়ানোর চাপ বোধ করেন বা চাপ দেন আপনাদেরকে। তো সেক্ষেত্রে যারা ভ্যাট দেন না সেই সমস্ত প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনার জন্য কি করা যেতে পারে, সেই প্রশ্নের উত্তরটি আপনার কাছ থেকে একটু জানতে চাই। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি বিস্কুট, ব্রেড এবং কৃষি খাদ্য প্রক্রিয়াজাত যে খাদ্যপণ্য রয়েছে সেটার উপর যে সরকার যে ভ্যাট আরোপ করেছেন সেই ভ্যাটের প্রভাব নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসাবে আছেন বাংলাদেশ অটো বিস্কুট ব্রেড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেই সঙ্গে বাংলাদেশের স্বনামধন্য যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তার উপদেষ্টা জনাব শফিকুর রহমান ভূঁইয়া। জি, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আপনার কাছে একটি বিষয় জানতে চেয়েছিলাম যে সরকার ভ্যাট তো বাড়াতে অনেক ক্ষেত্রে বাধ্যও হন, এই কারণে বাংলাদেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা যত, তার চেয়েও ভ্যাট নিয়মিত দিচ্ছেন সে সংখ্যা আরও কম। তো আপনাদের যদি সেক্টরের কথাই বলা যায়, তো সেখানে তো তারা ভ্যাট দিচ্ছেন খুবই কম সংখ্যক মানুষ। তো তাদেরকে ভ্যাটের আওতায় আনার উপায়টা কি আসলে? সেক্ষেত্রে আপনাদের যারা অ্যাসোসিয়েশনের যারা নেতৃত্ব দিচ্ছেন তারাই বা কী ভূমিকাটা পালন করতে পারেন? থ্যাংক ইউ। আসলে আপনি যেটা বলেছেন এটা অনেকখানি সত্য এবং এরকম একটা কমিটমেন্ট আমাদের আছে, কিন্তু আমরা এই ক্ষেত্রে আমাদের হাতে তো কোনো টুলস নাই। অ্যাসোসিয়েশনের হাত তো আর টুলস থাকে না কোনো রকম। আমরা পারি, সরকারকে আমরা সাহায্য করব। আমি ইতিমধ্যে কিছু প্রস্তাব দিয়েছি, আরও কিছু প্রস্তাব দিব। আমরা উদ্যোক্তাদের সাথে একটা ফ্রেন্ডলি রিলেশন তৈরি করব। আমরা যদি কঠোর থাকি তাহলে কিন্তু মোটেই তারা আরও পিছিয়ে যাবে। আর সরকারকেও লক্ষ্য রাখতে হবে, তাদেরও একটি চক্র আছে, দুষ্ট চক্র। জি, ওই দুষ্ট চক্র যাইয়া ইন্ধন দেয়, ভাই আমার সাথে নেগোসিয়েশন করেন, আর আপনি কিসের অফিসে দিবেন। ওই জায়গা থেকে যেমন সরকারকে বেরোয় আসতে হবে, আমরাও আমাদের উদ্যোক্তাদেরকে সেভাবে মোটিভেশন করব। কিভাবে করে দুষ্ট চক্রটা একটু না, বলেন সেটা তো? ধরে নেন একটা কথার কথা, ধরেন ভাই 15 টাকা ভ্যাট দিবেন, তো আপনি 5 টাকা রাখেন, সরকারের কাছে 5 টাকা জমা দেন, আমাকে 5 টাকা দিয়ে দেন। জি, আর 5 টাকা আপনি সেভ করেন। হ্যাঁ, ওই তো 5 টাকা সরকারকে দেন, 5 টাকা আপনি সেভ করেন কোম্পানি, আর 5 টাকা আমাকে দিয়ে দেন। জি, তো এই লোভনীয় প্রস্তাব তো মানুষ নিতেই পারে যে 5 টাকা আমি যেটা ভ্যাট দিচ্ছি, আবার যদি ইনডাইরেক্টলি 5 টাকা পাই তাহলে আমার ভ্যাট জিরো। মাঝখান দিয়ে কি হলো, সরকার টাকা হারাইলো, ওই যে দুষ্ট চক্রের প্রতিনিধি সেখানে 5 টাকা লাভবান হইল। তার মানে দুষ্ট চক্রের কারণেও কি সরকারের রাজস্ব আদায় কমছে? অবশ্যই কমছে। এটা এখন ওনারা হয়তোবা বললে মানবে না, ইয়ে করবে, কিন্তু আমি মনে করি ওদেরকেও মোটিভেশন লাগবে। সরকার করবে তার চক্রকে, তার ফিল্ড অফিসারদেরকে, আমরা করব আমাদের কোম্পানি উদ্যোক্তা এবং যারা ব্যাটের সাথে জড়িত তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন সেশন করতে পারি, মোটিভেশনাল অ্যাক্টিভিটিস করতে পারি, মালিকদের সাথে করতে পারি। অ্যাকচুয়ালি মালিক যদি শক্ত হয় তাহলে এখানে তার স্টাফ কিছুই করতে পারবে না। এখন মালিকদের সাথে আমাদের আরও অন্তরঙ্গ অবস্থান বাড়াইয়া আপনি তো একটা সময় এবার আমরা যাই খুব আরাম পেয়েছি। আগে তো আমরা ভ্যাট অফিসে অর্থাৎ রাজস্ব ভবনে যাওয়ারই সাহস পাইতাম না। জি, এবং সাবেক চেয়ারম্যান তো দেখাও করতেন না। এই চেয়ারম্যানকে আমি অন্তত এইটা ধন্যবাদ দেই, আমরা ইতিমধ্যে একটা ঘটনা নিয়ে 2 বার দেখা হয়ে গেছে তার সাথে, মেম্বারদের সাথে কয়েকবার দেখা হয়ে গেছে। তো এই যে আন্তরিকতা, এই যে সরকার যদি আগে আসে আমরাও তখন সাহস পাই, তখন আমরাও মনে করি যে আমাদের একটা রিকোয়েস্ট সরকার রাখবে, আমরা উদ্যোক্তাদেরকে তখন কনভিন্স করা সহজ হবে, মোটিভেশন করা সহজ হবে। এই কাজটুকু আমরা করতে চাই। এই দুষ্ট চক্রকে ঠেকানোর উপায় কি? উপায় হচ্ছে ওই যে ওখানে যারা বড় বড় কর্মকর্তা তারা আমাদেরকে সাথে নিয়ে যদি এই কাজটুকুতে হাত দেন, তাদের ওই অফিসে ফিল্ড অফিসারদেরকেও মোটিভেশন করতে হবে, আমাদের যারা উদ্যোক্তা তাদেরকেও মোটিভেশন করতে হবে। এই মোটিভেশনে ওনারা আমাদের সাথে
সহযোগিতা, আমরা ওনাদেরকে সহযোগিতা করব, কারণ আমাদের হাতে তো টুলস নেই, টুলস তো সম্পূর্ণ সরকারের হাতে। সরকার যদি এর আগে করছে না, কিভাবে করছে, দুই একটা জায়গায় ইনডাইরেক্টলি ডাইরেক্টলি এটা কি ওনারা যখন খবর পেয়েছে যাইয়া দেখা গেছে ভ্যাটের জন্য অনেক বড় উদ্যোক্তা জেল খাটছে 3 দিন, এই রেকর্ডও আছে, আগে ছিল। তো এখন তো ওগুলা থেকে অনেকটা মুক্ত। কিন্তু এনবিআর এর কাছ থেকে তো আমরা প্রায় শুনি যে আমরা যখন রিপোর্ট করতে যাই বা বিভিন্ন যখন ব্যবসায়ী প্রতিনিধিরা আপনারা যখন দেখা করেন, তখন এনবিআর এর পক্ষ থেকে প্রায়ই একটি কথা বলা হয় যে বাংলাদেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা যত, তার চেয়ে ভ্যাট দিচ্ছে খুবই কম সংখ্যক প্রতিষ্ঠান। জি, জি। তাহলে ভ্যাট দেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের আসলে অনীহাটা কেন? ভ্যাট তো আসলে দেয় জনগণ, সেই জনগণের টাকাটাই আপনারা জমা দেন সরকারের কোষাগারে। তাহলে সেই জনগণের টাকাটা আমানত হিসেবে আপনাদের কাছে থাকছে, সেটি জমা দেওয়ার ক্ষেত্রেও কেন আপনাদের অনীহা? এই প্রশ্নের উত্তরটি আপনার কাছে নেব, তার আগে আরেকটি বিরতি নিচ্ছি। যে দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি বিস্কুট, কেক এবং কৃষি প্রক্রিয়াজাত যে খাদ্যপণ্য তার উপর যে ভ্যাট আরোপ করা হয়েছে সেটার যে প্রভাব, সেটি নিয়ে আমাদের সঙ্গে অতিথি হিসাবে আছেন বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব শফিকুর রহমান ভূঁইয়া। একই সঙ্গে তিনি বাংলাদেশের অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন সম্মানিত উপদেষ্টা। যে বিরতির আগে আমি যে প্রশ্নটি করেছিলাম যে ভ্যাট দেয় জনগণ, সেই জনগণের দেয়া ভ্যাট বা টাকাটা আপনারা সরকারি কোষাগারে জমা দেন, কিন্তু প্রায়ই যে অভিযোগ শোনা যায় যে ভ্যাট দিতে ব্যবসায়ীদের অনীহা কেন? কেন ভ্যাট দিতে চায় আমি না? আপনাকে এই ক্ষেত্রে বলবো, এটারও বিভিন্ন স্তর আছে এবং বিভিন্ন সিস্টেম আছে। যেমন একজন লোক 2000 টাকা একটা শাড়ি কিনলো, সেখানে ওই যে মেশিন দিয়ে আসে, তার থেকে ভ্যাট কাইটা রাখা যেরকম সহজ। আমি একটা রিক্সাওয়ালা 1 প্যাকেট বিস্কিট কিনবে, এটা কি দোকানদার পারবে যে ওর থেকে ওই মেশিনে রিসিট দিবে, তারপরে ভ্যাট আদায় হবে, তারপরে দাম দিবে, তারপর সে রিক্সা চালাইতে যাবে? এটা তো সম্ভব না। সেই জন্যই আমাদের এটা, আমরা উদ্যোক্তাদের মধ্যেই ওই দায়িত্বটা চলে আসে। তো উদ্যোক্তাদের মধ্যে উদ্যোক্তা কিন্তু ভিন্নভাবে ভ্যাট আদায় করার কোনো প্রক্রিয়া নাই আমাদের। আমরা এটা কি করি, আমরা যে দোকানদার যে রেটটা আছে আমাদের, এটা সব করে আমরা দিই, যার কারণে আমরা ভ্যাটের পরও আমরা কিছুটা ছাড় দিয়া, নিজের প্রফিটের দিকে ছাড় দিয়ে আমরা রেটটা ফিক্স আপ করি। তো যার কারণে আমাদের ওই সরাসরি ভ্যাট নেওয়ার, ওই যে কাস্টমার থেকে ভ্যাট নেওয়ার সুযোগ নাই। সুযোগ হচ্ছে আমরা দিচ্ছি, সরকার যত আমাদের সাথে ডায়ালগ করে আমাদেরকে বুঝিয়ে, আমরা ওনাদেরকে বুঝিয়ে যতটা ভ্যাটের আওতায় আনা যাবে এবং কনজামশন যেটা আর প্রোডাকশন যেটা হয়, এটার উপরে সহনীয় পর্যায়ে ভ্যাট থাকলে তখন আমার মোটিভেশন করতেও সহজ হবে। যেমন আপনি দেখেছেন গত 4-5 বছর এই ভ্যাট নিয়ে কোনো একটা টু শব্দ হয়নি, কারণ 5% ভ্যাট এটা হিসাব করে কোম্পানি তার রেটটা এমনভাবে ফিক্সেশন করেছে যেটা নিয়ে গভর্নমেন্টের কোনো মাথা ব্যথা করতে হয় নাই, আমাদেরও কোনো হয়রানি হয় নাই। কিন্তু এখন যখন এটা করছে, আমি আমার একটা উদাহরণ দিচ্ছি, কোনো এক কোম্পানি ধরেন মাসে ভ্যাট দিচ্ছে 10 কোটি টাকা, এখন যদি এই 15% করার পর 30 কোটি টাকা তার ভ্যাট দিতে হয়, তাইলে কি সেই কোম্পানিটা কি একটা প্রোডাক্টের উপরে কি মাসে 30 কোটি টাকা লাভ করে কিনা? যত বড় ব্যবসায়ী হোক 30 কোটি টাকা তো লাভ হয় না। তখন তো সে 6 মাসের মধ্যে তার এই কোম্পানি ছেড়ে, প্রোডাকশন ছেড়ে চলে যেতে হবে। আচ্ছা, এটা তো গেল যারা ধরেন যে উৎপাদন করেন তারা। একই সঙ্গে বিস্কিটের যে কাঁচামাল যদি আমরা ধরি যে গম, ময়দা এবং অন্যান্য যে এই কাঁচামালগুলো যারা তৈরি করছে, তাদের উপরেও তো এই বাড়তি ভ্যাট যদি আরোপ হয়, তার উপরেও তো প্রভাব পড়বে, তাই কি না? যেহেতু আমরা যে ময়দা, চিনি, তেল, এই তিনটা হলো মেজর উপকরণ, বড় কোয়ান্টিটি, বেশি কোয়ান্টিটি, এগুলার উপরে আমরা কোনো রিবেট পাই না, কোনো রকম সুবিধা পাই না। এবং এটা রিবেট নাই, যেহেতু এগুলোর উপরে ভ্যাট নাই। তো ভ্যাট নাই প্রোডাক্টের জন্য আপনি রিবেট নেবেন না, আবার এদিকে আমাকে ভ্যাট চাপাবেন, 15% করবেন, কীভাবে? আমি বলছি যে নাই, যেহেতু ওখানে সেইখানে আপনার
আমার কাছে মনে হয় যে ওই আমদানি ক্ষেত্রে যদি কিছু মূল জায়গায় করে সেটা সরকারের ব্যাপার। না ওইটা না, আমি যেটা জানতে চেয়েছিলাম, যখন ভ্যাট বাড়বে হ্যাঁ। তখন আপনারা যারা উৎপাদনকারী যারা আছেন তারা তো উৎপাদন কমাই দেবেন যেহেতু বিক্রি কমে যাবে। হ্যাঁ। তখন যারা আপনাদেরকে কাঁচামাল সাপ্লাই দিচ্ছে, ধরেন যে চিনি, Right. তেল, ময়দা, তাদের উপরও তো ইম্প্যাক্ট পড়বে, হ্যাঁ, সেটা তাদের উপর বলছি। বিশাল ইম্প্যাক্ট হবে। আগে সে দিত 50 টন, এখন দিবে সে 5 টন, রাইট। তাহলে এটা ইম্প্যাক্ট হবে না? জি। তো ব্যবসায়ী ওদিকেও তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারাও ক্ষতিগ্রস্ত হবে। তো সরকার কয় দিক সামলাবে? আচ্ছা, একই সঙ্গে আরেকটি বিষয়, আমরা তো জানি যে বাংলাদেশে একটি রপ্তানির বড় বাজারও কিন্তু বিস্কিট। জি জি জি। তো এখন যদি এই ভ্যাট বাড়ে তো রপ্তানির উপরেও তো এটার একটা প্রভাব পড়বে। হ্যাঁ, অবশ্যই এটা সেটি একটা কি effect রকম হবে। প্রভাব পড়বে বা রপ্তানির না, বাজারটা কি রকম বাংলাদেশে? যেমন একই অবস্থা রপ্তানির ক্ষেত্র, আমরা যদি দামটা অনেক বেশি হয়, আমাদের যদি বিদেশির সাথে কম্পিটিটিভ না হয়, আমার মনে রাখতে হবে আমার পাশে আমার যারা নেইবারিং কান্ট্রি তাদের নিজস্ব র মেটেরিয়ালস আমাদের থেকে অনেক দাম কম। এর উপরে আমরা তাদের উপর মানে আমদানি নির্ভরশীল। জি। তো আমরা র মেটেরিয়ালসটা আমদানি করে আনে আবার এত দাম দিয়ে, আর তারা নিজের র মেটেরিয়ালস দিয়ে তৈরি করে তারা এক্সপোর্ট করে যেই রেটে, তার থেকে তো বেশি রেটে আমরা এক্সপোর্ট করতে পারবো না, পারবে না। কম্পিটিটিভ থাকতে হবে আমাদের। তো সেইখানে দেখা যায় ভ্যাট ট্যাট কারণে ওই বাজারে আমাদের এক্সপোর্ট মার্কেটে আমরা ঢুকতে পারবো না। জি। এখন যেই মার্কেটটা আমাদের এক্সপোর্ট আছে এটাও দেখা যাবে আস্তে আস্তে সংকুচিত হয়ে যাবে। জি। এই সংকুচিত হলে তাহলে সরকারও রাজস্ব হারাইলো, আমরাও ব্যবসার ফরিদি বাড়াইতে পারলাম না, আমরা ইনভেস্টমেন্ট অনুযায়ী আমাদের যদি ফান্ড ইয়াটা না হয়, আমরা যদি সেভাবে যদি আরওআই না আসে তাহলে আমরাও জি। আপনি একটা success কথা হবো না। বলছিলেন যে কাঁচামাল আমদানি, তার মানে কাঁচামাল আমদানির ক্ষেত্রে তো ডলারের প্রসঙ্গ তো জি অবভিয়াসলি আছে, আসে। হ্যাঁ। সেটি হচ্ছে যে এই যে সম্প্রতি আমরা দেখছি যে ডলারের দাম যে ওঠানামা করছে এবং বাজারটা যদিও এখন অনেকখানি স্থিতিশীলতার দিকে যাচ্ছে, তার আগে যে অস্থির ছিল তখন আসলে এইটার ডলারের যে প্রভাবটা সেটি আসলে কেমন পড়েছিল। তো সেইটা জানার আগে আমরা আসলে একটু ডলারের যে এখন যে বাজার দরটা, যে ডলারটা কত দামে বিক্রি হচ্ছে সেই চিত্রটা একটু দেখে আসি যে ডলারের বাজারটা এখন কেমন। জি। যে আমরা দেখতে পাচ্ছি যে এখন ডলার বিক্রি হচ্ছে 122 টাকায় এবং সিঙ্গাপুর যে ডলার সেটি বিক্রি হচ্ছে 91 টাকায়। একই সঙ্গে ইউরো আমরা দেখছি, পাউন্ড দেখছি এবং সেগুলো প্রায় কাছাকাছি একই রকমের, খুব বেশি ওঠানামা যে করছে তাও না। তারপর সৌদি রিয়াল দেখছি আমরা 32 টাকা এবং যে অন্যান্য যে জিনিসগুলো আছে পাউন্ডের ক্ষেত্রেও দেখছি যে সেটিও আছে। তো এই যে মুদ্রার যে বিনিময় হারটি আপনি দেখছেন, জি। তো বিশেষ করে ডলারের ব্যাপারটাই আমরা আগে আসি, যে ডলারের যে রেটটা এটা 122 টাকার মধ্যে এখন তো সীমাবদ্ধ, যেহেতু সরকার এটা নির্ধারণ করে দিয়েছে। তো এইটার কিভাবে দেখছেন আপনি ডলারের বাজারটাকে? না, ডলারের বাজার তো দেখার ব্যাপার না, আমরা আসলে তো একটা অ্যাভারেজ রেটে আমরা যখন বছরের প্রথমে আমরা প্রোডাকশন প্ল্যানিং করি, একটা হয়তো বা পার্সেন্টেজ আপ ডাউন হতে পারে এই ধরে আমরা করি। জি। কিন্তু যখন হঠাৎ বেড়ে যায় এটা তো আমাদের উপরে এফেক্ট হয়, এটা আপনারাও বুঝেন। জি। আবার যখন এখন আপনি বলতেছেন যে এটা স্থিতিশীল, এখন তো আমরা বছরের মাঝখানে, এই স্থিতিশীলটা তো আমাদের কোনো উপকার আসতেছে না। এটা তো আগেই আমাদের ধরে অলরেডি, আমাদের কিন্তু প্রতিদিন ইম্পোর্ট করি না। জি। ইম্পোর্টের হয়তোবা আমার আগের বেশি রেটের ডলার কেনার সময় আমি ইম্পোর্ট করছিলাম, আচ্ছা। এখন ডলার কমলেই তো আমার কোনো বেনিফিট হচ্ছে না। আচ্ছা। যার কারণে আমরা ওই মার্কেটের উপর না, আমরা একটা অ্যাভারেজ মার্কেট সারা বছরের চিন্তা করে, আমার পাইপলাইনে তো মাল আসতেই থাকে, ইম্পোর্টের মাল তো আমার আসতেই থাকে, জি। র মেটেরিয়াল তো আসতেই যাক, থাকে। আমরা আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন সবশেষ একটি প্রশ্ন, সেটি হচ্ছে এই যে বিস্কুট সেক্টরের উন্নতির জন্য এখন সরকার আসলে কি করতে পারে বা এখন আপনারা আসলে কি চাচ্ছেন? না, আমরা চাচ্ছি, আমাদের বরাবরই একটা দাবি ছিল, কথা ছিল যে আমরা তো এই বছরের প্রথমে যখন বাজেট হয় তখন তার উপর একটা চিন্তা করেই আমাদের একটা রেট ফিক্সেশন করা হয়েছিল। জি। এখন মাঝখানে আইসা যখন হঠাৎ করে সরকার এটা করছে, এতে আমরা শুধু বিব্রত বোধ না, আমাদের প্রোডাকশানেই অফ হয়ে যাওয়ার বা অফ না কমে যাওয়ার, কমাইয়া দেওয়ার, কারণ কাস্টমার যদি চাহিদা না থাকে, এখনও আমরা এটা করি নাই, কারণ আমরা আশায় প্রত্যাশায় আছি যে সরকার ভেরি ইমিডিয়েটলি আমাদের একটা
রিমেডি দিবেন, সরকার ইনশাল্লাহ আমাদের দাবি মানবেন, এই কথার উপর এখনো আমরা রেট বাড়াইনি। কিন্তু যদি এই ধরেন সপ্তাহখানিকের মধ্যে আমাদের রেট আর একটা রেজাল্ট না হয়, আমরা বাধ্য হব তখন হয়তোবা আন্দোলনও চলবে, পাশাপাশি আমরা রেট বাড়াইতে বাধ্য হবে। তখন কিন্তু আমরা দারুণভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব, কাস্টমাররাও দাম বাড়াইলে এফেক্ট হবে, মার্কেট কমে যাবে, কাস্টমাররাও কেনার শক্তি কমে যাবে। এভাবেই আমি মনে করি এই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আমি এই আপনাদের মাধ্যমে এটিএন বাংলার মাধ্যমে আমি ATN নিউজ। আমাদের এটিএন নিউজের মাধ্যমে আমি আমাদের চেয়ারম্যান মহোদয় অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয়কে আমি অনুরোধ করব যে আপনি আমাদেরকে কয়েকবারই কথা দিয়েছিলেন আমি করতেছি, জি। এটা আপনি ইমিডিয়েটলি আমাদেরকে সিদ্ধান্ত দিয়ে দেন। হ্যাঁ, আমরা যেন এই আগের হারে 5%-এ দিলে আমি যেন আরও নেট বাড়াইতে পারি, সেই হিসাবে আপনারা আমাদেরকে সাহায্য করেন, আমরাও আপনাকে সাহায্য করব। আমাদের উভয়ের প্রচেষ্টায় আশা করি আমার সেক্টর থেকে আগের বছরের থেকে এবার অনেক বেশি ব্যাট বাড়বে বলে আমি কথা দিই। জি, আমরাও আশা করছি যে এনবিআর আপনাদের এই বিষয়টি বিবেচনায় নেবেন, বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কথা বিবেচনা করেই। তো আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। জি। আপনার মাধ্যমে আমি আমাদের যারা শ্রোতা তারাও যেন আশ্বস্ত হয় যে আমরাও ইনশাল্লাহ পেতে যাচ্ছি একটা বেনিফিট। সরকার আমাদেরকে বেনিফিট না, আমাদের আগের জায়গায় থাকতে চাই। আমি তো আর 5% থেকে কমাইতে বলি না। জি। ওকে। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।